বাজার বিশ্লেষণ চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে খুবই বেসিক একটা জিনিস নিয়ে আলাপ আলোচনা করব। তারা অনেকেই আমাকে ফোন করে বলে যে ভাই, শেয়ার মার্কেটটা কি, এখানে কি হয়, এটা কিভাবে কাজ করে, এখানকার শেয়ার কিভাবে কিনতে হয়, কিভাবে বিক্রি করতে হয়, এর আদ্যপান্ত আমরা কোনো কিছুই জানি না। একেবারেই বেসিক লেভেলের, একেবারে যারা নতুন, একেবারে এই মার্কেটে সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু মার্কেট সম্পর্কে তারা জানতে আগ্রহী বা মার্কেটের প্রতি তাদের একটা টান আছে বা মার্কেটে তারা ইনভেস্ট করতে আগ্রহী, তাদের বোঝার সুবিধার্থে আজকে এই ভিডিওটা নিয়ে আসা বা এই ভিডিওটা করা। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে এইখানে শেয়ার বাজারটা কিভাবে কাজ করে। শুধু আমাদের দেশেই না, বিভিন্ন দেশেই, আমাদের বাংলাদেশের বাইরেও অন্যান্য বড় বড় কান্ট্রিগুলো আছে বা সব দেশেই স্টক এক্সচেঞ্জ থাকে। প্রত্যেকটা দেশেই এই কার্যকলাপগুলো হয়। এটা ইলিগাল কোনো কার্যকলাপ না, এটা লিগ্যালি কার্যকলাপ হয় এখানে। তাহলে চলেন আজকে পুরো ভিডিওটা জুড়ে থাকেন। আজকে আপনারা এই দেখলে বুঝতে পারবেন যে আসলে শেয়ার মার্কেট কি, এখানে কিভাবে কাজ করে, এখানে কি হয়। এখানে আমি কি লিখেছি, শেয়ার বাজার কি, এখানে কি হয়। হোয়াট ইজ স্টক মার্কেট, হোয়াট হ্যাপেন্স হেয়ার। হ্যাঁ, এইখানে কি হয় আসলে দেখেন। এইখানে হচ্ছে একজন উদ্যোক্তা, তার একটা কোম্পানি বা ফ্যাক্টরি আছে। এইখানে ধরেন একজন উদ্যোক্তা একটা ফ্যাক্টরি গড়ে তুলছে বা একটা ফ্যাক্টরি আছে। ধরেন সেই ফ্যাক্টরির ভ্যালুয়েশন 1 কোটি টাকা বা 2 কোটি টাকা। তার ব্যবসা, সে ফ্যাক্টরি থেকে সে যে জিনিস প্রোডাকশন করছে বা যে পণ্য উৎপাদন করছে, সেই পণ্য তা বাজারে বেশ ভালো চাহিদা আছে। ধরেন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তার একটা ফ্যাক্টরি আছে, সে তার ওষুধ বাজারে অনেক চাহিদা এবং বাজারে বেশ নাম ডাক আছে, বাজারে ভালো চলতেছে এবং তার মুনাফাও মোটামুটি ভালো হচ্ছে। এখন উদ্যোক্তা চিন্তা করলো যে আমার এই 1 কোটি টাকার একটা ফ্যাক্টরি বা ব্যবসা আমি আরও 10 কোটি টাকার ব্যবসাতে রূপান্তর করব, কিন্তু তার কাছে ওই পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ফান্ড নেই। সে কী করবে? সে হয়তোবা, যদি তার কাছে কোনো ফান্ড না থাকে, সে হয়তোবা ব্যাংকের কাছে যাবে। ব্যাংকের কাছে গেলে সে কি করবে? ব্যাংকের কাছে তার কোম্পানির ডিটেলস দিবে, জমা দিবে, দেওয়ার পরে দেন ব্যাংক তার লোনটা অ্যাপ্রুভাল করবে। তার এগেনস্টে তাকে কি করতে হবে? ওই বিনিয়োগকারীকে বা ওই ফ্যাক্টরির মালিককে বা ওই উদ্যোক্তাকে কি করতে হবে? যে তার একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট দিতে হবে, যেটাকে বলে বাণিজ্যিক লোন বা বিজনেস লোন। এখন বিজনেস লোন নিলে আমাদের দেশে এখন বর্তমানে 7-8% বা 10%-এর কাছাকাছি তাকে প্রতি ইয়ারলি ইন্টারেস্ট দিতে হবে। তো এখন সে যদি মুনাফা করে প্রতি বছরে 12% করে, কিন্তু ব্যাংকে যদি 10% দিতে হয়, তাহলে তার মুনাফা থাকে মাত্র 2%। এর মধ্যে তার কোম্পানি ফ্যাক্টরি পরিচালন ব্যয় আছে, তার প্রোডাকশন খরচ আছে, তার এমপ্লয়ির খরচ আছে, সব মিলেছিল তার কিছু থাকে না। তখন এই উদ্যোগটা ফ্রি ফান্ড কালেক্ট করার জন্য, উইদাউট ইন্টারেস্টে ফান্ড কালেক্ট করার জন্য, তখন সাধারণ বিনিয়োগকারীদের কাছে আইপিও অ্যাপ্লাই করে। এটাকে বলে, আইপিওর ফুল মিনিং হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। তখন সে এই বিনিয়োগকারীদেরকে বলে, ভাই আমার একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিকে আমি বড় করে আরও আরেকটা ফ্যাক্টরি বা আরও 2টা ফ্যাক্টরি করতে চাই। এক্ষেত্রে আমার ব্যবসা বাড়বে, আমার মুনাফাও বাড়বে। আপনারা আমার ফ্যাক্টরিতে বিনিয়োগ করেন, এই বিনিয়োগের থেকে যে পরিমাণ লাভ আসবে সেটা আমি যতটুক নিব আপনাদেরকেও ততটুক দিব। ধরেন এখান থেকে 20% প্রফিট আসলো। 20% প্রফিট থেকে এই 20% প্রফিট যিনি স্পন্সরশিপ বা যিনি মালিক, সেও নিবে এবং সমপরিমাণ টাকা এই আমার আপনার মতো ছোট বিনিয়োগকারীদের, ক্ষুদ্র বিনিয়োগকারীর মাঝে সমান ভাগে ভাগ করে দিবে। বিষয়টা হচ্ছে, এইখানে কয়েকজন বিনিয়োগকারী আছে, এদের কাছে টাকা আছে। ধরেন একজনের কাছে 1 লাখ, একজনের কাছে 5 লাখ, একজনের কাছে 1 কোটি, একজনের কাছে 2 কোটি। যে যার মতো অনুযায়ী সে এই জায়গা থেকে এই ফ্যাক্টরিতে তারা বিনিয়োগ করতে চায়। এখন চাইলেই তারা সরাসরি বিনিয়োগ করতে পারবে না। ক্ষুদ্র বিনিয়োগকারী চাইলেই একজন স্পন্সর বা একজন প্রমোটর,
সে সরাসরি ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে ফান্ড কালেক্ট করতে পারবে না। এইটাকে সমন্বয় করার জন্য, এইটার মধ্যে একটা সেতু বন্ধন করার জন্য এই হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আমাদের দেশে বা স্টক মার্কেট এইটা কাজ করে, যে ওই স্টক মার্কেটে এই কোম্পানিটা এনলিস্টেড হবে, লিস্টেড হওয়ার পরে আইপিও আসবে, তখন এই স্টক মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জেস এই বিনিয়োগকারীকে অফার করবে যে এমন একটা কোম্পানি মার্কেটে আসছে, আপনারা এইখানে বিনিয়োগ করেন বা বিনিয়োগ করতে পারেন। তখন তারা যদি ইন্টারেস্ট থাকে, তার এই কোম্পানির ফিনান্সিয়াল ডেটা বা এই কোম্পানির গ্রোথ, বিভিন্ন অডিট রিপোর্ট এনারা পর্যালোচনা করবে, করে টোরে দেখার পরে দেন এই জায়গাটা থেকে ওনারা এইখানে একটা নির্দিষ্ট মূল্য আছে, 10 টাকা ফেস ভ্যালু হোক, 20 টাকা ফেস ভ্যালু হোক পার শেয়ারে, সেই শেয়ার অনুযায়ী এরা বিভিন্ন শেয়ারের জন্য অ্যাপ্লাই করবে। সেই অ্যাপ্লাইটা আবার ঢাকা স্টক এক্সচেঞ্জ তাদের মাঝে বন্টন করে দিবে। এর মানে হইল এই যে একটা ফ্যাক্টরি আগে একজন প্রমোটর ছিল, এখন ক্ষুদ্র বিনিয়োগকারী যারা হচ্ছে, যারা যেভাবে বিনিয়োগ করে, যতটুকু বিনিয়োগ করেছে সেই পরিমাণ এই বিনিয়োগকারীরা হচ্ছে সেই কোম্পানির 0.001% হলেও মালিক হয়ে যায়। তখন এটাই হচ্ছে এইভাবে কাজ করে। আচ্ছা চলেন আর একটা একেবারে সিম্পল করে দেই। আর একটা বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে যখন পেঁয়াজ উৎপাদন হয়, আমাদের দেশে বেশ ভালো পেঁয়াজ উৎপাদন হয়, যখন পেঁয়াজ উৎপাদন হয় তখন সিজনাল সময়ে এই পেঁয়াজের পাইকারি আড়তদার বলে, আড়ত থাকে বিভিন্ন গ্রাম অঞ্চলে, বিভিন্ন সেই এলাকার ফসল অনুযায়ী সেই রকম হচ্ছে আড়ত থাকে। কিছু জায়গায় পাটের আড়ত থাকে, কিছু জায়গায় সবজির আড়ত থাকে, কিছু জায়গায় মাছের আড়ত থাকে, কিছু জায়গায় পেঁয়াজের আড়ত থাকে। সেই রকম এইরকম পেঁয়াজের আড়ত থাকে। সেই আড়তে কি করে, যারা প্রোডাকশন করে বা যারা উৎপাদন করে, যারা কৃষক, ওনারা কি করে ওই পাইকারি আড়তে এই পেঁয়াজগুলো নিয়ে যায়। এই আড়তদার কি করে, তখন আড়তদার ওনাদের কাছ থেকে 1 মণ 2 মণ 3 মণ 5 মণ 10 মণ করে পেঁয়াজ কিনে সে এইরকমভাবে স্টক করে রাখে। ওই যে দেখেন কথা কিন্তু মিলে যাচ্ছে, স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, স্টক করে রাখে। সিজন হয়, পেঁয়াজ হচ্ছে একটু চাহিদা বেড়ে যায়, পেঁয়াজের উৎপাদন কমে আসছে বা পেঁয়াজের চাহিদা বা বাজারে অনেক বেশি আছে, তখন এই পেঁয়াজগুলো ওই আড়তদার তখন এই যে খুচরা বিক্রেতা যারা আছে এদের কাছে সাপ্লাই দেয়। এরা কি করে, খুচরা বিক্রেতা কি করে, এরা হচ্ছে এই যে আমাদের মতো ভোক্তা যারা আছে এদের কাছে আবার বিক্রি করে। ইনি এখানে কিনলেন কয় টাকা দিয়ে, 30 টাকা দিয়ে, ইনি এখানে বিক্রি করলেন কয় টাকা, বিক্রি করতেছেন মানে এই পাইকারি এনার কাছে বিক্রি করছেন 50 টাকা, ইনি আবার 10 টাকা প্রফিটে এনার কাছে বিক্রি করছেন 60 টাকা। তার মানে কি হইলো, 30 টাকার পেঁয়াজ আমাদের মতো সাধারণ ভোক্তাদের হাতে আস্তে আস্তে 60 টাকা হয়ে যাচ্ছে। এই যে মাঝে যে স্টক করে রাখার জন্য যে দামটা বাড়লো, এই যে মুনাফাটা হলো, এই সেম থিওরিতেই স্টক এক্সচেঞ্জ কাজ করে। যেমন ধরেন একটা কোম্পানি সে 1 কোটি টাকা ভ্যালুয়েশন দিয়ে শুরু করেছিল, সে তার 5 বছর পরে বা 1 বছর পরে বা 6 মাস পরে তার মুনাফা বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। সে তার বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ খুব ভালো দিতে পারবে বিধায় ওই স্টকটার চাহিদা বাড়ে। তখন চাহিদা বাড়লে 20 টাকার স্টক তখন 30 টাকা বেড়ে যায়। এইভাবেই স্টক মার্কেটটা আসলে কাজ করে। হ্যাঁ, এখন বললেন যে ভাই আমি স্টকটা কিনলাম, এই কোম্পানির স্টক, আমার এখন টাকার প্রয়োজন হলো, এখন আমি বিক্রি করব কিভাবে? হ্যাঁ, আপনার মতো আরও কিছু সাধারণ বিনিয়োগকারী আছে যারা এই কোম্পানির শেয়ার কেনার জন্য আগ্রহী। যখন তারা আইপিওতে আসছিল বা বাজারে যখন আসছিল, তারা নির্দিষ্ট পরিমাণ শেয়ার বাজারে ছেড়েছে। ধরেন এই কোম্পানিটা 10 লাখ শেয়ার কিনেছে, 10 লাখ শেয়ারটা 10 জন বিনিয়োগকারীর কাছে আছে বা 10 জন ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছে আছে। সে কিন্তু চাইলেই হুট করে শেয়ার সংখ্যা বাড়াইতে পারবে না এই প্রমোটর। ওই 10 লাখই ফিক্সড থাকবে। ওই 10 লাখের মধ্য থেকে ধরেন সাধারণ বিনিয়োগকারীর কাছে আছে হচ্ছে 5 লাখ, আর 5 লাখ আছে প্রমোটরের কাছে, মানে উদ্যোক্তার কাছে। ওই 5 লাখ শেয়ার 10 জনের হাতে আছে। এখন ওই 10 জন ছাড়া অন্য কেউ এই শেয়ার চাইলেই নিতে পারবে না উইদাউট পে, মানে তাকে পেমেন্ট করেই তার কাছ থেকে, মানে এই লোকের কাছ থেকে, যে কোনো এই 5 জনের মধ্য থেকে যে কোনো একজনের কাছ থেকে আপনার শেয়ার, নির্দিষ্ট পরিমাণ শেয়ার আপনাকে কিনে নিতে হবে। যখন এই হাত বোতল হয় তখন এটা চলে যায় সেকেন্ডারি মার্কেটে।
তো এইটা প্রাইমারি সেকেন্ডারি মার্কেট নিয়ে আমি আগামী কোনো এক সময় আমি ভিডিও তৈরি করব, আপনারা এই বিষয়টা ক্লিয়ার হবেন। এখন আপনারা যেটা বুঝাইলাম যে শেয়ার বাজার কি, এখানে কি হয়, আপনারা কিছু হলেও ধরতে পেরেছেন। পরবর্তী ভিডিওগুলো যখন আসবে তখন দেখবেন, আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে শেয়ার বাজারে শেয়ার কিভাবে কেনা বেচা করে। হ্যাঁ, এখন শেয়ার বাজারের শেয়ার হচ্ছে এই কোম্পানির নির্দিষ্ট পরিমাণ শেয়ার এই ছোট বিনিয়োগকারীরা কিনে নেয়। কিনে নেওয়ার পরে দেন এখানে যা লাভ হয়, এই একটা লাভ পায়, এই দুইটা ওয়েতে লাভ পায়। একটা হচ্ছে এই কোম্পানি তাদেরকে লভ্যাংশ প্রোভাইড করে ইয়ারলি, প্রতি বছর বছর, যে তারা একটা এখানে ইনভেস্ট করছে, তাদেরকে তার ওই শেয়ারটা হাতে থাকলে তাদেরকে একটা লভ্যাংশ দিবে। এবং দ্বিতীয়ত এই শেয়ারটার যখন এই কোম্পানি যখন ভালো পারফরমেন্স করছে, এর প্রোডাক্ট ভালো চলতেছে বাজারে, তখন এই যে এই ভদ্র মহিলার হাতে যে শেয়ারটা আছে, এই শেয়ারটার দাম তখন অটোমেটিকলি বেড়ে যায়, কারণ ওর কোম্পানি ভালো পারফর্ম করতেছে। তখন মার্কেটে চাহিদা থাকে, আপনার আমার মতো সাধারণ বিনিয়োগকারী ওই শেয়ারটা কেনার জন্য থাকে। তখন আমি অফার করি, ভাই আপনি 20 টাকা দিয়ে শেয়ারটা কিনেছেন, তাহলে আমি এখন আপনাকে 25 টাকা দিব, আমাকে দেন। এরকম বিট করতে 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 করতে, যেমন সাধারণ বাজারে আমরা মাসে যেমন বিট করি, এই জায়গাটাতেও তেমন বিডিং হয়। ওই বিট করতে করতে শেয়ারটার দাম যখন 30 টাকা হয়, তখন এই মহিলা কী করে, ওই 30 টাকার শেয়ারটা বিক্রি করে দেয়। বিক্রি করে দিলে কি তার দুই দিকে লাভ হলো। একটা হচ্ছে ক্যাপিটাল গেইন হইলো, মানে তার 20 টাকা দিয়ে সে শেয়ারটা কিনেছে, তার শেয়ারটা বিক্রি করলো কয় টাকায়, 30 টাকায়। আর একটা হচ্ছে সে যদি শেয়ারটা রেখে দেয়, তখন এই কোম্পানি যখন মুনাফা করবে, এই প্রমোটর যখন মুনাফা ভোগ করবে, তখন আপনাকেও মুনাফা দিবে বা এনাদেরকে মুনাফা দিবে। এটাই হচ্ছে শেয়ার বাজারের কাজ। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আপনারাও শেয়ার বাজার সম্পর্কে বুঝবেন। আমিও এক সময় কিছুই বুঝতাম না ভাই। এই রকম ভিডিও বা এই রকম বই পুস্তক, এই রকম আর্টিকেল পড়ে পড়ে আমি শেয়ার বাজার সম্পর্কে জেনেছি এবং ইন ডেপথে জেনেছি। এইটা হচ্ছে জাস্ট পরিচিতি। শেয়ার বাজারে কিভাবে লেনদেন হয়, কিভাবে কার্যকলাপ হয়, ওইটা বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।